এ মাসের 10ই জুলাই রয়টার্সের সাথে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং তারপর থেকেই জল্পনা কল্পনা চলছে যে শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, শেখ হাসিনা কি আদৌ দেশে ফিরবেন কিনা। শেখ হাসিনা জানিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন। আমরা যখন তিনি ফিরবেন কি ফিরবেন না এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলছি, ঠিক তখনই সরকারের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে এটি কেবলমাত্র রাজনৈতিক স্ট্যান্ডবাজি নয় কিংবা কথার কথা নয়, শেখ হাসিনা আসলেই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন। এর ফলে সরকারের কিন্তু টনক নড়েছে এবং আপনারা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বিএনপি নেতাদের কথাবার্তা শুনলেই বুঝবেন যে কিরকম নার্ভাসনেস তাদের মধ্যে দেখা যাচ্ছে। তো এই অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল যাদের সাথে বিভিন্ন সময়ে জোট করেছেন গত প্রায় 17 বছর, তাদেরকে একটা ডিনারে ইনভাইট করেছিলেন এবং সেই পার্টিতে, ডিনার পার্টিতে অনেকেই ছিলেন। দুটো দল সেই আমন্ত্রণ গ্রহণ করেন। একটি ইসলামী দল, তারা মনে করে যে সরকার তাদের গুরুত্ব দেয়নি, নির্বাচনে তাদের ঠিকমতো আসন দেয়নি। আরেকটি হলো আসম আব্দুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল। এই জেএসডির অভিযোগ হলো যে নির্বাচনে আসন দেওয়া হয় নাই, সরকারে ঠিকমতো মূল্যায়ন করা হয় নাই। তার চেয়েও গুরুত্বপূর্ণ অভিযোগ হলো যে বর্তমানে আসম আব্দুর রব অসুস্থ, অথচ সরকারের পক্ষ থেকে কেউ তাকে একবার দেখতেও যায়নি। তো এই দুটো দল বাদে অন্যরা কিন্তু এই ডিনার পার্টিতে অংশগ্রহণ করেছিল। এখানে বক্তব্য রেখেছেন মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সাংবাদিকদের শুরুতে অ্যাক্সেস দেওয়া হয়েছে, ছবি টবি তোলা হয়েছে। তারপরে যখন বক্তৃতার পর্ব চলে সেখানে কিন্তু সাংবাদিকদের অ্যাক্সেস ছিল না এবং সেটা বলা যায় যে অনেকটা গোপনীয়তার সাথে এই বৈঠকটা করা হয়েছে এবং এই বৈঠকটা করাই হয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে। তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন যে তাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে দেশে ফ্যাসিস্ট সরকারের লোকজন ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে। সুতরাং সবাই ঐক্যবদ্ধ থাকে, যে কোনো ভাবেই হোক শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে হবে। তারেক রহমান সেখানে যারা এসেছিল তাদের সাথে কথা বলেছেন। তারেক রহমানের সাথে তার সদ্য নিয়োগ দেওয়া রাশেদ খান, তিনি সচিব পদমর্যাদায় তার রাজনৈতিক সহকারী, তিনি ছিলেন। তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার রিটায়ার্ড শামসুল ইসলাম ছিলেন। তো তিনি বিভিন্ন জনের সাথে কথা বলেছেন। জামাতের যিনি সাধারণ সম্পাদক মিয়া পারোয়ার, তার সাথে কথা বলেছেন এবং মিয়া গোলাম পারোয়ারকে তিনি বলেছেন যে অনেকেই অনেকভাবে নির্বাচিত হয়ে এসেছে, সামহাও তিনি জিততে পারেননি, তবে তার সরকার মিয়া গোলাম পারোয়ারকে পররাষ্ট্র বিষয়ক কোনো দায়িত্ব দেবার কথা ভাবছেন। তারেক রহমানের সরকার, তার যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছে মিস্টার হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবিরের উপরে সম্প্রতি নাখোশ হয়েছেন, কারণ হুমায়ুন কবির বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে সরকারকে অনেকবার বিব্রত করেছেন, এমনকি ভারতও তার উপরে খুব বিলা। তো সেই অবস্থায় হুমায়ুন কবিরকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা সরকারের মধ্যে আছে এবং মিয়া গোলাম পারোয়ারকে নতুন কোনো দায়িত্ব এই সংশোধন দেওয়া যায় কিনা সে ধরনের একটি ইঙ্গিত কিন্তু তারেক রহমান দিয়েছেন। এই সমস্ত ডিনার পার্টিতে আর কোনো দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিল না, কিন্তু সেখানে পাকিস্তানি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। তার কি কাজ ছিল এবং তারেক রহমান তার সাথে একান্তে 10 মিনিট বৈঠক করেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনাকে ঠেকাতে সবাই ঐক্যবদ্ধ। এই যে মাঝে মধ্যে তাদের ঝগড়াঝাটি দেখি, এগুলো ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি বা অনেকটা আইওয়াশ, এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে যে ষড়যন্ত্র তারা করছে সেখানে পাকিস্তানের ইনভলভমেন্ট থাকবে বলেই আমরা ধারণা করতে পারছি। এবার আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই, যে দেখেন যে কুলাঙ্গার বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু আওয়ামী লীগকে বলে নিকৃষ্ট মানুষের দল, অথচ এই আওয়ামী লীগের সভানেত্রী খুব সম্প্রতি এই টুকুর পরিবার সম্পর্কে কি বলেছেন। কোথাও কোথাও এমনও করেছে স্বামী স্ত্রী দুজনকে অ্যারেস্ট করেছে, তাহলে বাচ্চাগুলি যাবে কোথায়? ঠিক এই একই ঘটনা আমরা দেখছিলাম 2007 সালে করেছিল। যেমন এই যে আজকে বিদ্যুৎ মন্ত্রী এখন যে আছে টুকু, তাকে তার স্ত্রী, তার মেয়ে, তার ছেলে সবাইকে অ্যারেস্ট করে।
বিএনপি নেতা আমানুল আমান, তাকে আর তার স্ত্রীকে অ্যারেস্ট করে। বিএনপি নেত্রী কিন্তু কোনো কথা বলেনি। আমি যদিও কারাগারে বন্দী ছিলাম, আমি কোর্টে এসে এটা প্রতিবাদ করতাম যে কেন এভাবে গ্রেপ্তার করবে। হ্যাঁ, যে রাজনীতি করে পুরুষ মানুষ তাকে করলো, কিন্তু মেয়েদের কবে তার বাচ্চাগুলি যাবে কোথায়, থাকবে কার কাছে? তো এই হলো মির্জাফর, অকৃতজ্ঞ ইকবাল হাসান মাহমুদ টুকুর কথা। বিএনপি নিশ্চয়ই এই মানুষটার দিকে নজর রাখবেন। আজকে 21শে জুলাই, 16ই জুলাই থেকে 21শে জুলাই 2024 সালে বেশ কিছু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এবং এখন বোঝা যাচ্ছে যে মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের অংশ হিসেবে জঙ্গিরা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিল। রংপুরের আবু সাইদ পুলিশের গুলিতে নয়, তাকে হত্যা করা হয়েছিল। এই আন্দোলনকারীরাই, এই জঙ্গিরাই তাকে হত্যা করেছিল। অথচ এই আন্দোলনে কারা শহীদ হয়েছিল যদি শহীদ বলি, তাহলে দেখবেন দুটো নাম, এই আবু সাইদ আর মুগ্ধ। অনেক চিন্তা ভাবনা করে আরো একটা দুইটা নাম পাবেন, কিন্তু এর চেয়ে বেশি শহীদ হয়েছে আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা, অনেক বেশি শহীদ হয়েছে পুলিশের এবং আনসারের সদস্যরা। আমি একটু দেখি যে প্রথম এই আন্দোলনে ঢাকায় শহীদ হয়েছিল সবুজ আলী, তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের একজন কর্মী। তারপরে স্বেচ্ছাসেবক লীগ 59 নম্বর ওয়ার্ড ঢাকা নাজমুল হোসেন, তারপরে নূরে আলম শ্রমিক লীগ গাজীপুর, সুমন স্বেচ্ছাসেবক লীগ 62 নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ, হামিদুল ইসলাম জুয়েল মোল্লা যুবলীগ গাজীপুর, মোহাম্মদ রোমান আওয়ামী লীগ ঢাকা, বাকের মিয়া স্বেচ্ছাসেবক লীগ 18 নম্বর ওয়ার্ড, সৈয়দ জহিরুল ইসলাম টিপু আওয়ামী লীগ মিরপুর শিবপুর নরসিংদী, মমিনুল ইসলাম আওয়ামী লীগ 6 নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর, মোহাম্মদ বাবুল আওয়ামী লীগ 6 নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর, কবির আওয়ামী লীগ ঢাকা উত্তর, তানিম যুবলীগ ঢাকা উত্তর, কিরণ পৌর আওয়ামী লীগ। তো এই যে আমি নাম বললাম, 13 জনের নাম বললাম, অথচ দেখেন আজকে এদের নাম কিন্তু আমরা শুনতে পাই না। তো এইভাবে মানুষজনকে বিভ্রান্ত করে আওয়ামী লীগের নেতাকর্মী পুলিশ আনসারদের হত্যা করে এই জঙ্গিরা একটি রেজিম চেঞ্জ করেছিল এবং যার ফলে আজকে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং বাংলাদেশ একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সবশেষে বলবো যে এই যে দীর্ঘদিন ইউটিউব নিয়ে কাজ করছি, এই প্রোগ্রাম করছি, এর ফলে হয়েছে কি, এই সংবাদের সাথে জড়িত অনেকের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে এবং তারপরে আমাদের মনে হয়েছে যে আমরা এই দুঃসময়ে দেশের মিডিয়ার যখন কোনো স্বাধীনতা নেই, গণমাধ্যমের গলায় পা দিয়ে তারেক রহমান সরকার চালাচ্ছে, ইউনূস চালিয়েছিল, তখন একটা মুক্ত গণমাধ্যম চাই, স্বাধীনতার সপক্ষের একটি গণমাধ্যম চাই। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অস্ট্রেলিয়া থেকে একটি অনলাইন নিউজ পোর্টাল চালু হবে, যেটার নাম দ্য সোর্স নিউজ বাংলা। আপনি যদি গুগলে সার্চ দেন, আমরা প্রায় গত 6 মাস ধরে এটি নিয়ে কাজ করছি। গত 2 মাস আমরা এটার পরীক্ষামূলক টেকনোলজিক্যাল দিক দেখছি এবং আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন মোটামুটি আমরা কলাম এবং কিছু নিউজ আপলোড করছি। আপনাদের সবাইকে সোর্স নিউজ এই অনলাইন পোর্টালে আমন্ত্রণ। আপনাদের পাঠক হিসেবে চাই, আপনাদের মতামত চাই, আপনাদের সব ধরনের সহায়তা চাই। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত এই অনলাইন নিউজ পোর্টালটি আমার এবং আমার যে ছোট টিমটা রয়েছে তাদের পক্ষে দীর্ঘদিন চালানো সম্ভব নয় যদি পাঠকের সমর্থন না পাই এবং অন্যান্য বিষয়ে আপনাদের সমর্থন না পাই। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, স্যার, আপনি কি বাংলাদেশের নাগরিক? আপনি কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থক? মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে জাতি গঠন করতে চেয়েছিলাম, আপনি কি তার সদস্য? আসুন আপনার সাথে আলোচনা করে ব্যাপারটা ঠিক করে নিই। আজকে আমরা প্রথম আলোয় দেখলাম বিশাল এক প্রতিবেদন, সেখানে আপনি সহ 10 জনের ছবি, আপনার সাথে প্রফেসর আনু মোহাম্মদ এবং প্রফেসর সলিমুল্লাহ খান, আপনারা শত মানুষ মিলে গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করেছেন। সুন্দর কথা, গণতান্ত্রিক অধিকার কমিটি শুনতে খুব ভালো লাগে।
ভিতরে কি লিখেছেন? আপনারা সেখানে পত্রিকায় প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন আপনারা কি চান। অনেক কিছু চান বলেছেন, 3-4টা কথা আছে। আমি দুটো জিনিস একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা সেখানে লিখেছেন যে কোনো গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে আসে। তো গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে আসে বলতে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? এটা কি এই অবস্থা যে গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং একটা ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই ফ্যাসিবাদ ফিরে আসে? যে কোনো গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে আসে? কোন কোন গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে এসছে? আমাদের যে 69-এর গণ অভ্যুত্থান, তারপর ফ্যাসিবাদ ফিরে এসছে? আমাদের যে 90-এর গণ অভ্যুত্থান, তারপর ফ্যাসিবাদ ফিরে এসছে? নাকি 2024-এর আপনি যেটাকে গণ অভ্যুত্থান বলছেন, তারপরে ইউনূস এসে ফ্যাসিবাদ কায়েম করেছে? কোনটা স্যার? এখন আপনার বয়স 90, দেখুন মারা যাবেন। এই যে গণ অভ্যুত্থানগুলো আপনারা লিখলেন ওখানে যে গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে আসে, কি মিন করছেন এটা? 69-এর গণ অভ্যুত্থানের পর যারা ফিরে এসে, 90-এর গণ অভ্যুত্থানের পর যারা ফিরে এসে বা এসেছে, 2024-এর অভ্যুত্থানের পর যারা এসছে, তাদের মধ্যে কারা ফ্যাসিবাদ? একমাত্র ইউনূস তো ফ্যাসিবাদ, এটা তো মানতে চান না, তাই না? তারপর বলেছেন আরেকটা কথা, যে গণ অভ্যুত্থানের কি উদ্দেশ্যকে রক্ষা করতে হবে। স্যার, গণ অভ্যুত্থানের উদ্দেশ্যটা কি? কি ছিল গণ অভ্যুত্থানের উদ্দেশ্য? আপনার মনে আছে, স্মরণে আছে? গণ অভ্যুত্থানের উদ্দেশ্য তো আমরা জানি যে তারা সরকারি চাকরিতে কোটা প্রথার বিলোপ, যদিও কোটা প্রথা তখন ছিলই না, কোটা প্রথার বিলোপ করবে, এটাই দাবি ছিল। তো এই গণ অভ্যুত্থানের পর কি বাংলাদেশের সকল মানুষ এটা বোধ করছে যে সরকারি চাকরি এখন আর কোনো কোটা প্রথা নাই এবং এটাতে সবাই এই চাকরির যে পরীক্ষা বা এখানে চাকরি পাওয়ার যে প্রতিযোগিতা, সেখানে সবাই সমানভাবে সুযোগ পাচ্ছে এবং সবাইকে এই চাকরি বন্টনের ক্ষেত্রে ন্যায় বিচার হচ্ছে মেধার ভিত্তিতে? বলতে পারবেন স্যার বুকে হাত দিয়ে ঘটনাটা ঘটছে? নাকি এই পর্যন্ত এই গণ অভ্যুত্থান যেটাকে বলছেন তারপরে যত চাকরি হয়েছে সব জামাত শিবির পেয়েছে? বলুন না স্যার, গণ অভ্যুত্থানের কোন উদ্দেশ্যটাকে আপনি রক্ষা করবেন? গণ অভ্যুত্থান আর একটা বলেছিল যে বৈষম্য বিরোধী তারা করছে, বৈষম্য দূর করবে। বলুন না স্যার, এই যে গণ অভ্যুত্থান হয়ে গেল, তারপরে বৈষম্য দূরীকরণের জন্য কি ব্যবস্থা করেছে? কোন ব্যবস্থাটা তারা করেছে? গণ অভ্যুত্থানের বলা হচ্ছিল সার্বিকভাবে যে নির্বাচনী গণতন্ত্র ফিরে আনবে। এই যে বাংলাদেশের 50-60 ভাগ মানুষকে বাইরে রেখে যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচন ফিরিয়ে আনা, এটাই গণ অভ্যুত্থানের আপনার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল? কোনটা পূরণ করেছে? তারপর আপনারা গণ অভ্যুত্থানের কি রক্ষা করতে চাচ্ছেন? এই যে প্রতিটা বাংলাদেশের যে বিভিন্ন সময় সাম্প্রদায়িক হামলা, মানুষের প্রতি অন্যায় করা হয়েছে, আগে কখনো দেখেছেন? এই যে 2024-এর পর যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, মানুষকে পিটিয়ে মারা হয়েছে, মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম আগে কখনো দেখেছেন? কোনটা বলবেন? বলবেন যে বাকশাল আমলে হয়েছে, 72-এ হয়েছে, 73-এ হয়েছে, এগুলো বলবেন তো? সাংবাদিক মাহবুব কামালের কাছে শুনে দেখেন, উনি তো জাসদের সদস্য ছিলেন। জাসদ তো তখন নির্যাতিত ছিল, আপনি তো জাসদের সদস্য না। বাকি জানি না, আপনারটা পরে আসি। আমরা তো জানি না, হ্যাঁ 73-74-এ তো আর আমি ওটা বলতে পারবো না, কিন্তু তত্ত্ব তালাশ করে তো আমরা পাই না যে 2024-এর জঙ্গি উত্থানের পর যে পরিমাণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, মানুষকে যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর কখনো দেখেছেন? আমার তো 50 বছরের স্মৃতি নাই, অন্তত 40 বছরের স্মৃতি আছে। 40 বছরে তো আমি কখনো দেখি নাই স্যার। সেই সময় তো আপনাকে হ্যাঁ 2-1 বার মিন করে কিছু বলতে পারেন, কিন্তু এগুলোর কি কোনো প্রতিবাদ করেছিলেন? তখন মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য কিছু করেছিলেন? যে আজকে যে গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি করলেন, কি গণতান্ত্রিক অধিকার আপনারা রক্ষা করবেন? আপনি কি জানেন গণতন্ত্র কাকে বলে? বলুন না স্যার, বলুন গণতন্ত্র কাকে বলে? আপনি কি গণতন্ত্রে বিশ্বাস করেন? আপনি তো সমাজতন্ত্রী। আপনার সমাজতন্ত্রে কি আছে আমি জানি না। আপনি বহু লেখাপড়া করেছেন, বহু কিছু লিখেছেন, আপনার যত লেখা সবকিছুতে কিন্তু সমাজতন্ত্রের কথা, আর কিছু কিন্তু নাই। তো সমাজতন্ত্রের জন্য কি আপনার গণতান্ত্রিক অধিকার যেটা আপনি রক্ষা করছেন, মানে কমিটি করেছেন, সেখানে তো হ্যাঁ সমাজতন্ত্র একটা ভালো কথা, আমি মানি, সে যুক্তিতে গেলাম না। এই যে মানুষের যে এত গণতান্ত্রিক অধিকার হরণ করা হলো, সেখানে তো আপনারা কেউ কোনো উচ্চাবাচ করেন নাই, করেছেন? আপনি, আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান, অবশ্যই এই যে 10 জনের ছবি ছাপানো হয়েছে এই বিশাল ফটো ফ্রেমে, আমি অবশ্য অন্যদের চিনি না, আপনাকে চিনি, আনু মোহাম্মদকে চিনি, সলিমুল্লাহ খানকে চিনি, আপনাদের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। আপনাদের চিনি এইভাবে পত্রপত্রিকায় বা আপনাদের লেখাপড়া যেটুকু আছে মানে লেখার মাধ্যমে। আপনি তো লিখে অনেকের কাছে জনপ্রিয়, আপনাকে মানবিক মানুষ মনে হয়। কিন্তু এই যে 2024-এর যে চরমপন্থার উত্থানের পর এত হিংস্রতা বাংলাদেশে হলো, কোথাও দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন? একবার বলেছেন যে এই কাজটা ভালো হচ্ছে না? আপনি বলবেন যে শেখ হাসিনা এটা করেছে, শেখ মুজিব করেছে, আপনাদের কাছে তো শেখ মুজিব বলেন কেন? আপনি অনেক লম্বা, অনেক মোটা, আপনার মাথায় অনেক ব্রেইন, আপনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক, এই জন্য শেখ মুজিব বলেন। বঙ্গবন্ধু বলতে আপনার ইজ্জতে লাগে, তাই না? কেন লাগে স্যার, কেন লাগে? আপনাকে তো অনেকে সম্মান দেয়, স্যার ডাকে, এই যে আমিও ডাকছি। বঙ্গবন্ধু বলতে আপনার এত বড় ইজ্জতে লাগে, কেন লাগে? এটা একটু আমরা জানতে চাই যে কেন লাগে।
এই যে আপনারা 2024-এর জঙ্গি উত্থান করলেন, জঙ্গি উত্থানকে সমর্থন দিলেন, আপনারা এই যে আপনি আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান তো বোঝায় যে আপনারা সবাই বামপন্থী হিসাবেই তো আপনাদের সবার কল্লা কিন্তু তারা ফেলে দিবে যারা জঙ্গি উত্থানটা করেছে। তবু কিসের লোভে, কিসের তাড়নায়, কিসের মরিচিকায় ধাবিত হয়ে আপনারা এই জঙ্গিদের পক্ষ নেন বারবার? আপনারা কি জানেন সেটা? আমি কিন্তু জানি, আপনাদের পুরো ব্যবস্থাটা আমি জানি। আপনারা 1947 সালে যে দেশ ভাগ হয়েছে সেখানে আপনারা স্বপ্ন দেখেছিলেন যে আপনারা হিন্দুদের সাথে বসবাস করবেন না, হিন্দুরাও স্বপ্ন দেখেছিল যে মুসলমানের সাথে বসবাস করবেন। আপনারা সেই মুসলমানগুলা যারা হিন্দুদের সাথে রাষ্ট্রে বসবাস করতে চান নাই, এই জন্য আপনারা পাকিস্তানপন্থী, পাকিস্তানকে আপনারা চেয়েছিলেন। তারপরে আপনার ইতিহাস আমরা জানি, আপনি অল এলং পাকিস্তানি ছিলেন। মুক্তিযুদ্ধে আপনি মুক্তিযুদ্ধ বা এগুলোতে আপনার কোনো ধরনের কন্ট্রিবিউশন নাই, কারণ পাকিস্তান ভেঙে গেছে, আপনার কিন্তু প্রাণ ভেঙে গেছে। যদিও আপনি সেকুলার, আমি বলবো না আপনি কিন্তু সাম্প্রদায়িক, কিন্তু সেকুলার হয়েও কেন এই সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আপনার এই সখ্য স্যার? এই জন্য না যে পাকিস্তানটা ভেঙে গেল, যে একটা মুসলিম সংস্কৃতি দেশে আপনারা বসবাস করতে চেয়েছিলেন। পশ্চিম পাকিস্তানে তো সেই ব্যবস্থা হয়েছে কৃত্রিমভাবে। 20% জমিদার শ্রেণী তারা সেকুলার হয়ে রাষ্ট্রটা শাসন করছে ইসলামিক শাসন দিয়ে, আর বাকি 80% ওরা ধর্মের পিছনে নাচানাচি করছে। আপনি তো এরকম একটা রাষ্ট্রেরই স্বপ্ন দেখেছিলেন যেখানে আপনি ওই 20% জমিদার শ্রেণীতে অধ্যাপক, এমেরিটাস, ইংরেজি ভাষার অধ্যাপক আপনি সসম্মানে থাকবেন। তো শেখ মুজিব যখন এই পাকিস্তানটা ভেঙে দিল, আপনার সেই স্বপ্ন খান হয়ে গেল না? আপনি তো জমিদার শ্রেণী থেকে প্রজা শ্রেণীতে চলে আসেন। বাংলাদেশে তো সেই জমিদার শ্রেণী নাই, শেখ মুজিব রাতে এগুলো ভেঙে দিছে। সমাজতন্ত্রের কথা বলেন ঠিকই, কিন্তু এই যে আভিজাত্য বোধ আপনাদের, ওই যে 20% জমিদার শ্রেণীতে থেকে 20% জমিদার শ্রেণীতে না থাকলে তো আপনাদের কল্লা কেটে ফেলবে। যে জঙ্গি গোষ্ঠীর সাথে আপনারা হাত মিলিয়ে চলছেন এই বাংলাদেশে, কল্লাটা কেটে ফেলবে না স্যার? জিজ্ঞাসা তো করবে না আপনি কলমা পড়ছেন কি, জীবনে পড়েন নাই, আপনার কল্লা কিন্তু কেটে ফেলবে। তবুও এদের প্রতি আপনাদের ভালোবাসা কেন যায় না? এই যে পাকিস্তান ভেঙে গেল, এই বাস্তবতাটা কেন মেনে নিতে পারেন না? শেখ মুজিব ভেঙে দিছে, শেখ মুজিবকে ঘৃণা করতে হবে, আর বঙ্গবন্ধু কথাটা মুখ দিয়ে আসে না। শেখ মুজিব, তারপরে আপনারা যে স্বপ্নে আছেন, সেই স্বপ্নটা কি? এই বাংলাদেশ তো একটা বাস্তবতা, এটা কখনোই আর পূর্ব পাকিস্তান হবে না, কখনোই আর পাকিস্তানের অংশ হবে না। এই বাংলাদেশে কখনো 20% জমিদার শ্রেণী গ্রো করবে না। এখানে অবশ্যই একটা অসৎ চোরাকারবারি শ্রেণী আছে, এরা ধনী, কিন্তু এরা সেই রাজনৈতিক কন্ট্রোল এখানে নিতে পারছে না, কারণ শেখ মুজিব কৃষক শ্রমিকের জন্য রাষ্ট্রটা শাসন করেছে। আপনারা যেটা বলেন কৃষক শ্রমিকের অধিকার, সমাজতন্ত্র, তাই না স্যার? বুঝতে পারেন এগুলো? কেন বুঝতে পারেন না এই সহজ জিনিসটা? এত শিক্ষিত হলেন, এত বই লিখলেন, এত প্রবন্ধ লিখলেন, তারপরে এই সহজ জিনিসটা কেন মাথায় ঢোকে না? দিনে কত দূর যেতে পারে? হিন্দুদের সাথে বসবাস করবেন না, পাকিস্তানে চলে যেতেন, সেখানে গেলে আপনাদের মতো এই সব লোকজনকে রাখবে। ওখানে তো অনেক বেশি শিক্ষিত লোক আছে, ইংরেজি ভাষায় শিক্ষিত, হ্যাঁ, তারপরে আপনারা যেসব বুদ্ধিজীবিতা করেন সেই বুদ্ধিজীবিতা শিক্ষিত আছে না তাদের? আপনি তো জানেন, আমিও জানি, পাকিস্তানে আপনার তো সেখানে কদর থাকবে না। তারপরে ওখানে ওই ইলুশনের পেছনে আছেন স্যার। কোন ধরনের স্বপ্ন আপনারা দেখে চলেছেন? কিসের কোন দুরাশায় আপনারা কোন দিকে মিশতে পারছেন না? আপনারা যে জঙ্গি শ্রেণীর সাথে গেছেন, আপনাদের যারা লালন পালন করে সেই মতি মাহফুজ, ওদের অফিস জঙ্গিরা জ্বালিয়ে দিয়েছে না? জঙ্গিদের পৃষ্ঠপোষক ইলিয়াস, পিনাকি, এরা তো মিটিং করে অনলাইনে ওরা কোকা কোলা খেতে খেতে কিন্তু ওই অফিস দুইটা গুড়িয়ে আগুন লাগিয়ে দিয়েছিল।